আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিনিয়ত আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার আগের ভিডিওর মতো আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘর দুয়ার একটু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, তাই কিচেনে চলে আসলাম। আর রাতের বেলা এখানে কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো এখানে হচ্ছে ব্লেন্ডে করে নিয়েছি। এমন একটা পর্যায়ের মধ্যে কারেন্টটা চলে গিয়েছে। হাফ চাউল হচ্ছে ব্লেন্ডে করেছি আর হাফ হচ্ছে রেখে দিয়েছি। কিন্তু কালকে মাইকিং করেছিল যে সারাদিন কারেন্ট থাকবে না, সেটা কিন্তু আমি একদমই শুনিনি। তো এখন শুনতে পারতেছি যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। এখন বলেন তো কেমন লাগে? এমনিতে তো সারাদিন কত গরমের মধ্যে কাজ করতে হয়, তারপরে যদি কারেন্ট না থাকে তাহলে তো মনে করেন যে কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, যে অল্প কয়েকটা চাউল ব্লেন্ডার করেছি ইনশাল্লাহ বাচ্চাদের হয়ে যাবে। তো সেটা দিয়ে এখন আমি এখানে চিতই পিঠা বানাবো। আর আমি এর আগে কিছু চিতই পিঠা বানিয়েছিলাম, তো আমার দুই একজন আপু কমেন্ট করে বলেছিলেন যে কিভাবে চিতই পিঠাগুলো বানিয়েছি সেগুলো দেখিয়ে দেই। তো এটা কিন্তু বেশি কঠিন কিছু না, একদিন দুই দিন তিন দিন করতে করতে অবশ্যই হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি চাউলগুলা ব্লেন্ড করেছি। আর তার সাথে হচ্ছে এক মুঠের মতো ভাত দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আর সামান্য একটু ছোটা দিয়েছি। ছোটা অনেক সময় না দিলেও কখনো কোনো সমস্যা হয় না, মানে পিঠাগুলো অনেকটাই কিন্তু ফুলে। তো তারপরে আমি একটু দিয়েছি। তো এই তো পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে কেন জানি এই তাওয়ার মধ্যে পিঠা বানানো থেকে মাটির তাওয়ার মধ্যে পিঠা বানালে খেতে খুবই মজা লাগে, একদম মচমচা হয়। এই পিঠা ডালাই কড়াইয়ের পিঠার থেকে কিন্তু মাটির কড়াইয়ের পিঠা আমরা আগে অনেক খেতাম, হয়তো এখন হয়তো আমরা এইগুলোর মধ্যে বানিয়ে থাকি। কিন্তু ইনশাল্লাহ একদিন মাটির তাওয়ার মধ্যে পিঠা বানাবো, তখন হয়তো আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। আমি এক এক করে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি, আর আমার মেয়েরা কিন্তু খাবারের জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। আর ওদেরও পড়ার সময় হয়ে গিয়েছে, ছাত্রীরা আসছে যে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি অনেক তাড়াহুড়া করে কিন্তু এগুলো বানিয়ে দিচ্ছি, কারণ কারেন্টের জন্য আমি কিছুক্ষণ বসেছিলাম। তো পরে যখন শুনতে পারলাম যে কারেন্ট আসবে না, তার মধ্যে আমি বলতেছি যে যেগুলা বানিয়ে মানে ব্লেন্ড করেছি সেগুলা দিয়ে এখন বানিয়ে দিই। তো আমি একদিক দিয়ে বানাচ্ছি, আরেক দিক দিয়ে বাচ্চারা যতটুকু পারতেছে সম্ভব খেয়ে যাচ্ছে। হুমায়রা সামিয়া খাওয়ার পরেও কিন্তু অনেকগুলা পিঠা হয়ে গিয়েছে। তো এখন শুধু আমি আর নাদিয়া বাকি আছি। তো নাদিয়াকে বলতেছি চলো আম্মু আমরা নাস্তা করে নিই। তো নাদিয়া এক পাশে বসেছে আর আমি হচ্ছে আরেক পাশে বসেছি। ওই তো মানে তরকারি দিয়ে কোনো পিঠা খাবে না, ওই মানে শুধু পিঠাই খাবে। তাই ওর হাতে একটা পিঠা নিয়ে নিয়েছে, নিয়ে একটু একটু করে খাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে চলে যাব এখন একটু বাইরে। এই সময় কিন্তু বের হতে একদমই ভালো লাগে না। এখন কিন্তু প্রায় 11টা বাজে, তখন কিন্তু অনেকটা রোদ আসে। তো যেহেতু আজকে কারেন্ট নাই, তো সে কারণে বাসায় বসে থেকেও কোনো লাভ নেই। তো ভাবলাম যে রোদের মধ্যে একটু বের হই, যদি কোথাও ছায়া পাওয়া যায় সেই জায়গায় একটু বসে হলে রেস্ট নেব। তো আমরা এখানে একটু কাজে এসেছি, তো সেই জায়গার মধ্যে নাদিয়া কিন্তু বাসা থেকে হেঁটে এই পর্যন্ত এসেছে, ওই কিন্তু এখনো আমার কোলে উঠে নাই। তো মাশাল্লাহ ওই ওর নানাকে দেখে কিন্তু এতটাই খুশি, তো ওই নানার পিছে পিছে দৌড়াচ্ছে। আমার সাথে কি থাকবে, তো এই তো অনেকটা জায়গা কিন্তু হেঁটে গিয়েছে। আর এই জায়গার রাস্তাটা কিন্তু অনেকটাই আরামদায়ক, মানে অনেক বাতাস রাস্তাটার মধ্যে, হেঁটেও অনেক আরাম পাওয়া যাচ্ছে। আমার তো বাসায় যেতে ইচ্ছে করতেছে না, বা মনে হচ্ছে যে এখানেই আজকে সারাদিন কাটিয়ে দিই। তো এটা বললে তো আর হবে না। তো বাসায় বাচ্চারাও আসার টাইম হয়ে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে। তো এখন অলরেডি বাসায় চলে যাব। ফাইনালি বাসায় চলে আসছি, আর এসে কিন্তু কিচেনে চলে আসতে হয়েছে, কারণ অন্য কাজ যেমন তেমন রান্নাটা তো আগে রেডি করতে হবে, তারপরে হয় না বাকি কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখন ডিমগুলো সিলে তারপরে ডিম বোনা করে নেব, তারপরে দেখা যায় কি কি আর রান্না করা যায়। তো যা কিছু পারি না কেন এখন অল্প কিছু রান্না করে নেব, কারণ বাচ্চারা এসে খাওয়ার টাইম হয়ে যাবে।
আর বাচ্চাদেরকে যদি টাইম মতো খাবারটা না দিতে পারি দুপুরে, তাহলে কি হয়, ওদের ঘুমটা অনেকটাই পিছিয়ে যায়। আর ঘুম দেরি হয়ে গেলে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তখন আর বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না। আর একটু আগ মুহূর্তে ঘুমিয়ে গেলে কিন্তু ঘুম থেকে ওঠাটা অনেকটাই সহজ হয়ে যায়। অ্যাকচুয়ালি বাচ্চাদের রুটিন কিন্তু সবকিছু আমাদের হাতে। আমরা চেষ্টা করলে কিন্তু বাচ্চাদের রুটিনটা টাইম মতো আমরা দিতে পারি। আমরা যদি একটু অবহেলা করি তাহলে কিন্তু বাচ্চাদের রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। আমার গত ভিডিওতে আমার অনেক আপুরে আমাকে কমেন্ট করেছিলেন, আর তার মধ্যে হচ্ছে বি ব্লগ যে আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আমি যে কাচের বাটিগুলো কিনেছিলাম সেগুলো কত মধ্যে পড়েছে, আর হ্যান্ড ওয়াশের বোতলগুলো কত করে নিয়েছে। আপু হ্যান্ড ওয়াশের বোতলগুলো হচ্ছে একটা 150 টাকা করে নিয়েছে, দুইটা 300 টাকাতে নিয়ে আসছি। আর হচ্ছে কাচের বাটিগুলো তিনটা হচ্ছে 3000 টাকা নিয়েছে। তার মানে একটা বাটি 1000 করে পড়েছে, তিনটা বাটি 3000 টাকাতে নিয়ে আসছি। তো ডাকনা ছাড়াগুলো যে প্রাইস, ডাকনা নিয়ে এই প্রাইসে আমার কাছ থেকে নিয়েছে। এখন আমি বুঝতেছি না আমারটা দাম হয়েছে কিনা। তো আপনারা যদি অবশ্যই আপনারা কিনে থাকেন তাহলে কতর মধ্যে কিনেছেন, আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু 3000 টাকাতে কিনেছি। তো আশা করি আপু আপনি আমার উত্তরটা পেয়ে যাবেন। ডিমগুলো ছিলে নেওয়ার পরে হচ্ছে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। ব্রয়লার মুরগির ডিম কেন জানি আস্ত রান্না করলে আমি খেতে পারি না, বা আমার মেয়েরও অনেকটাই পছন্দ করে না। আর যদি কেটে রান্না করি তাহলে এটা একটু খেতে ভালো লাগে। তো সেই কারণে একটু কেটে তারপরে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে ভুনা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু তরকারিতে মশলা কিন্তু অনেক কম খেয়ে থাকি। তো আমি মশলা দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা, সেই কারণে দেখাতে পারিনি। তো এই তো মশলা দেওয়ার পর আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু ঝোল দিয়ে এটাকে আমি একটু টানিয়ে নেব। এই তো ডিম বোনাটা করে নিয়েছি। এখন হচ্ছে আমি ডিম বোনাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কেন জানি রান্নার আগে সবকিছু প্রস্তুতি নিতে পারি না যে কি রান্না করব, আর একটা রান্না করার পর মনে হয় যেন আরেকটা রান্না করি, অন্য কোনো কিছু রান্না করি, মানে তখন ইচ্ছে করে যে এটার পরে এটা রান্না করি। আর তার আগে কেন জানি মনে হয় না যেন এটা সেটা, মানে একসাথে সবগুলা গুছিয়ে নিই। কারণ কোনো কিছু খেতে ইচ্ছে না করলে কিন্তু বানাতে ইচ্ছে করে না। যখন একটা রান্না করি তখন মনে হয় যেন আরেকটা জিনিস রান্না করি, তারপরে হচ্ছে আরেকটা জিনিস রেডি করার চেষ্টা করি। তো এই তো এখানে হচ্ছে আমি ডিমটা ভুনা করে নিয়েছি, আর এখানে হচ্ছে কিছু মাছ ভেজে নিচ্ছি। তো ভাবতেছি যে কিছু মাছও ভুনা করে নিই, তাহলে আরেকটা রান্না হয়ে যাবে। আর তার মধ্যে কিন্তু মাছ ভুনা করতে করতে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করলাম যে ফ্রিজে যেহেতু টমেটো আছে, তো এখানে টমেটো দিয়ে টক রান্না করে নিই। আমার মেয়েরা কিন্তু টক খেতে অনেক পছন্দ করে, যেমন টমেটো দিয়ে টক রান্না করলে, বা ডাউল দিয়ে টমেটো দিয়ে রান্না করলে, বা আম দিয়ে রান্না করলে এগুলা অনেক পছন্দ করে থাকে। আর এই যে টমেটো দিয়ে টক রান্না করতেছি, টমেটো কিন্তু ভুলেও খাবে না, শুধু ঝুলটা দিয়ে একটু মানে ভাত খাবে। কেন জানি টমেটো খেতে পারে না। আর তরকারির মধ্যে যত ধরনের পেঁয়াজ থাকুক বা যেটাই থাকুক না কেন, এগুলো সবগুলো বেছে 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 ফেলে দেবে। এগুলো একদমই খেতে চায় না। আসলে অনেক বাচ্চারাই কিন্তু এরকম আছে যে পেঁয়াজ খেতে চায় না। ডিম ভাজতে গেলেও যদি ডিমের মধ্যে পেঁয়াজ দিই তাহলে কেন যেন আমার মেয়েরা খায় না, শুধু ডিমটাই কিন্তু ভেজে দিতে হয়। চুলার এক পাশে হচ্ছে টক বসিয়ে দিয়েছিলাম, আর আরেক পাশে হচ্ছে মাছটা ভেজে রান্না করে নিয়েছি। এতো ফাইনালি আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাচ্চারা গোসল করে চলে আসছে, তো এখন আমি তাই খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছি। বেড়ে দিয়ে তারপর হচ্ছে আমার তো অনেক কাজ আছে, আমি তো আর ওদের মতো বসে থাকলে হবে না। তো এতে সবকিছু কিন্তু গরম গরম নিয়ে আসতে হয়েছে আমার। আর এখন তো কারেন্ট নেই, বাচ্চারা খেতেও অনেকটা কষ্ট হবে। চার্জার ফ্যানেরও একটা চার্জার ফ্যানের মধ্যে চার্জ শেষ হয়ে গিয়েছে, আর একটা ছোট আছে ওইটার মধ্যে অল্প একটু চার্জ আছে। তো এটা দিয়ে যতটুকু সম্ভব বাচ্চারা খেয়ে নেবে। এত গরমের মধ্যে কিন্তু খাবার একদমই ইচ্ছে করে না। আমি তো গরমের মধ্যে খাবার খেতেই পারি না। আর এই তো এই দিনে কিন্তু আমি একদমই খাবার খাইনি, শুধু সকালবেলা একটু নাস্তা করেছিলাম, জাস্ট এতটুকুই। তাছাড়া কিন্তু আমি খাবার খাইনি যতক্ষণ কারেন্ট না আসছে। কারেন্ট তো 3টা-4টার দিকে আসছে, তখন গিয়ে আমি খাবার খেয়েছি। তো বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে হচ্ছে আমি এখানে আম এনেছিলাম, আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। তো এখানে 2 থেকে 3 দিন হয়ে গিয়েছে, আমগুলা তো অনেকদিন ধরে রেখে দিচ্ছি। তো
তো আমি ফ্রিজেও রাখি নাই, আমগুলো এইভাবে রেখে দিয়েছিলাম, তাই অনেকটাই কিন্তু লাল হয়ে গিয়েছে। তো ভাবতেছি যে আজকে যদি আচারটা না দেওয়া হয় তাহলে আমার সবগুলো আম নষ্ট হয়ে যাবে, তাই আজকে আচারটা দেওয়ার জন্য আমগুলো এখন ছুলিয়ে নিচ্ছি। এই তো দেখুন অনেকগুলো আম কিন্তু এখানে লাল হয়ে গিয়েছে। আর তারপরও যতটুকু লাল হয়েছে আমি এই সবগুলোই নিয়ে নিয়েছি, আর কিছু বাচ্চারা খেয়ে নিয়েছে। এখন কিন্তু আম কিন্তু অনেক টক, আবার কিনা আম, আর যদি নিজের গাছের আম হতো তাহলে হয়তো মিষ্টি হতো। সব গাছের আম তো আর এক হয় না। বাহির থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছি, আর বাচ্চাদের জন্য পাকা আম নিয়ে আসছি। আমগুলো আনার সময় মনে হচ্ছিল যে না, আমগুলো মিষ্টি হবে, কিন্তু এখন কেটে দেখি এতটাই টক, মানে কাঁচা আমের থেকে আরো বেশি টক লাগে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখন আম কিনে খাওয়াটা একদমই ঠিক না, কারণ আম এখন কিন্তু মানে অরিজিনাল পাকা আমটা পাওয়া যায় না, সেই কারণে আমাদের মানে উচিত না। তো নাদিয়া দেখে এতটাই মানে পাগলামি শুরু করেছে, তো ওর জন্য কিনে আনতে হয়েছে। আর তরমুজটা কিন্তু মানে অনেকটাই লাল যেমন দেখা যাচ্ছে, মিষ্টি কিন্তু অনেক হয়েছে। আগে তরমুজ কিন্তু মানে অনেকটাই সস্তা হয়েছিল, এখন কিন্তু তরমুজ অনেক দাম হয়ে গেছে। একদম ছোট ছোট তরমুজে কিন্তু 200, 250, 300 করে বিক্রি করতেছে। তারপর যাই হোক, খেতে চাইলে তো আনতেই হবে, তাই না? তো এখানে তরমুজ হচ্ছে, কিছু তরমুজ অল্প একটু তরমুজ আমি নাদিয়ার জন্য কেটে নিয়েছি, আর একটা আম চির করে কেটে দিচ্ছি, দেখি ওই খেতে পারে কিনা, যতটুকু খাওয়ার খাবে। আর বাকিটুকু আমি কেটে হচ্ছে মানে হুমায়রা সামিয়ার জন্য রেখে দেব, ওরা ঘুম থেকে উঠে খেয়ে নেবে। আর আমি এখানে নাদিয়াকে এগুলা দিয়ে তারপরে হচ্ছে আমের আচারটাকে করে নেব, কারণ আমি যদি ওকে নিয়ে করতে থাকি তাহলে ওই কেচিং রুমে দাঁড়িয়ে থাকে, আর তো ওই যদি কেচিনে দাঁড়িয়ে থাকে ঘামতে ঘামতে কিন্তু কাপড় চোপড় ভিজে যায়। দেখুন যখন ঘুরতে গিয়েছিল যে কাপড়টা পরে আছে এখনো কিন্তু সেগুলোই পরে আছে, ও কিন্তু একদমই খুলতে চাচ্ছে না। তো আমি ওকে বলতেছি আমরা এত গরমের মধ্যে জামাগুলো খুলে ফেলো, না ওই খুলবে না। মানে ঘোরার কথা শুনলে মানে একদম অস্থির হয়ে যায়, কখন ঘুরতে যাবে, আমাকে তো একদম জ্বালা যন্ত্রণা করে ফেলে। তো বাচ্চারা মনে হয় এরকমই, সবসময় বন্দিখানায় পড়ে থাকে, তো যখন ঘোরার নাম শুনে তখন মানে অস্থির হয়ে যায় যে ঘুরতে যাওয়ার জন্য। বাচ্চারা কিন্তু একা একা হাতে খাওয়াই সবচেয়ে বেশি ভালো, কারণ আমরা যখন কাজ করি তখন বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে কিন্তু কাজ করা যায়। আর এই যে দেখুন ওকে আমি যখন দিয়েছি, ওই কিন্তু বাঁচতেছে যে এই যে তরমুজের বিচিগুলো কিন্তু ফেলে দিচ্ছে বেছে বেছে। তো আমি ওকে বলতেছি যে আম্মু তুমি যেটার মধ্যে বিচি নেই তুমি সেটা খাও। তো ওই প্রথম দেখে কিন্তু অনেকটাই খুশি হয়েছে, তো মাশাল্লাহ একটু খেয়েছে যতটুকু সম্ভব। আর এখানে হচ্ছে আমি চলে আসলাম আচারটা দেওয়ার জন্য। আমের আচার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো সরিষা তেল অ্যাড করে দিয়েছি। সরিষা তেল দিয়ে হচ্ছে কাঁচা আমগুলা ভেজে নিচ্ছি। আর আমার বাসায় যেহেতু রোদ আসে না, তো সেই কারণে আমগুলা কিন্তু শুকাতে পারি নাই। এই আমগুলোর মধ্যে যদি সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে যদি একটু শুকানো হতো তাহলে কিন্তু আচারটা দেখতে অনেকটাই সুন্দর হতো বা খেতে অনেকটা ভালো লাগতো। তো যাই হোক, যেহেতু রোদ নেই তাহলে আর কি করার আছে, তাই কাঁচা আমগুলাকে আমি একটু ভেজে তারপর হচ্ছে চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর হচ্ছে আমি এখানে 5 ফোড়ন পাউডার নিয়ে আসছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি যতটুকু সম্ভব আচারটাকে আমি টানিয়ে নেব যাতে পানিটা না থাকে। আর এবার এখানে কিন্তু যতটুকু সম্ভব টানিয়ে নেওয়ার পর আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, আর উপরে কিছু শুকনা মরিচ ভাজা দিয়ে দিচ্ছি। তো দুপুরের পর সামান্য একটু রোদ পাওয়া যায় ঘরে, তো যতটুকু সম্ভব ওই রোদে আমি আচারটাকে শুকিয়ে নেব। আমার প্রিয় আপুরা, ভিডিও দেখে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।